বন্ধুরা, আমাদের জীবনে একটা উদ্দেশ্য থাকে না যে আমরা যেন অনেকটা জনপ্রিয় হই, সবাই যেন আমাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়, আমাদেরকে ভালোবাসে। এইটা শুধু চাইলেই হবে না, এটার জন্য কিন্তু কিছু জিনিস তোমাকে শিখতেও হবে। হ্যাঁ, তুমি একদম সঠিক ভিডিওতে এসে গেছো। আজকে ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আলোচনা করব, যেগুলো জানার পরে খুব সহজেই তুমি যে কোনো মানুষকে তোমার দিকে অ্যাট্রাক্ট করাতে পারবে। দেখো, আমি 22 বছর ধরে শিক্ষকতা জীবনে আছি। আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, শুধুমাত্র একটু ভালো পড়ালেই কিন্তু স্টুডেন্টদের নিজের ক্লাসে অ্যাট্রাক্ট করানো যায় না। তার জন্য এই বইতে লেখা কিছু পয়েন্ট জীবনে আত্মস্থ করে নিয়ে অ্যাপ্লাই করলেই ক্লাসে একজন স্টুডেন্ট না টিচারের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে। তাহলে সরাসরি চলো পয়েন্টগুলোতে চলে যাওয়া যাক। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো, যে কোনো মানুষকে যে তোমার কাছে আসবে, তোমার সঙ্গে কথা বলবে, মন থেকে প্রশংসা করো। এই পয়েন্টটা না ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লেখক লিখছেন, স্টিল ইন্ডাস্ট্রির মালিক অ্যান্ড্রিউ কার্নেগি তার ম্যানেজার চার্লস শোয়াবকে $1 মিলিয়ন মাইনে দিতেন প্রতি মাসে, অর্থাৎ প্রতিদিন প্রায় $3000 বেশি। এত টাকা কেন তাকে দেওয়া হতো? তিনি কি খুব জিনিয়াস ছিলেন? স্টিল নির্মাণ সম্পর্কে তার অনেক বেশি জ্ঞান ছিল? না, তার প্রধান যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হলো মানুষের সঙ্গে ব্যবহার, এবং মানুষের সঙ্গে এই ব্যবহারের জন্যই তিনি সেই কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়াতে পেরেছিলেন। চার্লস শোয়াব নিজের ভাষায় বলছেন, আমার সবচেয়ে বড় প্রতিভা হলো আমি যে কোনো মানুষকে মন থেকে উৎসাহ প্রদান করি এবং তাকে মোটিভেট করতে পারি। আমি তাকে এতটা উৎসাহ প্রদান করতে পারি এবং তাকে এত উৎসাহিত করতে পারি যে সে তার শ্রেষ্ঠ কাজটা বের করে আনতে পারে। আমি জানি কোনো সিনিয়রের দ্বারা সমালোচনা কোনো মানুষকে ডিমোটিভেটেড করে দেয়। এই জন্য আমি কেউ কোনো ভালো কিছু করলে মন খুলে তাকে প্রশংসা করি আর দোষ খোঁজা থেকে দূরে থাকি। মানুষের মধ্যে এই উৎসাহ, উদ্দীপনা এবং জোশ তৈরি করার ফলেই আমি এতটা সফল হয়েছি। তাহলে বন্ধুরা, বুঝতে পারছো, তুমি যদি চাও যে কোনো মানুষ তোমাকে ভালোবাসবে, ভরসা করবে, তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, তোমাকে মন থেকে তাকে প্রশংসা করতে হবে। তার ভালো ভালো গুণগুলোকে পর্যবেক্ষণ করে সেগুলো তোমাকে বলতে হবে। এটা আমি ক্লাসেও দেখেছি। কোনো একটি মেয়ে ধরো একটু পিছিয়ে আছে, তাকে যদি মন খুলে প্রশংসা করা যায় না, সে আস্তে 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 তার দুর্বলতাটা ওভারকাম করতে পারে। এর পরের যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হলো, মানুষের প্রতি সত্যিকারের মনোযোগ দাও। অর্থাৎ যে মানুষকে তুমি চাইছো যে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে বা ভালোবাসবে, বা তুমি চাইছো যে অনেক মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে ভরসা করবে, বিশ্বাস করবে, তাহলে সেই মানুষদের প্রতি তোমাকে সত্যিকারের মনোযোগ দিতে হবে। আমেরিকায় একটা রিসার্চ করা হয়েছে কল রেকর্ডিংয়ের ওপরে, মানে ফোন আলাপের ওপরে রেকর্ডিং করে সেটা রিসার্চ করে দেখা গেছে
500টি ফোনালাপে প্রায় ৩,৯০০ বার সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আমি। অর্থাৎ যে কোনো মানুষের আমিত্বকে তোমাকে মনোযোগ দিতেই হবে। দেখো, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি যদি তোমাদের মনোযোগের বিষয় না দেখে শুধু নিজের মনোযোগের কথা ভাবি, তাহলে কিন্তু এই ভিডিও তোমরা দেখবে না। আমি যদি আমার কথা বারবার বলতে থাকি, আমি 2 বছরেও কোনো বেশি বড় বন্ধু বানাতে পারবো না। কিন্তু আমি যদি মানুষকে সঠিকভাবে মনোযোগ দিয়ে তার কি চাই সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু 2 মাসের মধ্যেই আমার প্রচুর বন্ধু হয়ে যাবে। এই পয়েন্টটা তাহলে ভালোভাবে মনে রাখবে যে তোমাকে মানুষের প্রতি সত্যিকারের মনোযোগ দিতে হবে। এর পরের যে পয়েন্টটায় আসবো সেটা হলো, যখনই তোমাকে কোনো জায়গায় উপস্থিত হতে হবে বা কোনো জায়গায় তুমি গেলে, তুমি মন থেকে, মেকি হাসি নয়, মন থেকে প্রাণ খুলে হাসো। হাসি হলো এমন একটা ওষুধ না, যে কোনো জায়গায় সহজে যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারে। হাসির থেকে বড় উপহার এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। লেখক লিখছেন, একটা পার্টিতে এক ভদ্রমহিলা গেছেন। তিনি উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থের মালিক হয়েছেন। তিনি সেই পার্টিতে যত রকমের দামি গয়না পরা যায়, দামি ড্রেস পরা যায়, দামি জুতো পরা যায়, সব কিছু পরে গেছে। কিন্তু তা সত্ত্বেও কেউ তাকে পছন্দ করছে না, কারণ সে তার নিজের মুখের দিকে নজর দেয়নি। মুখের দিকে নজর দেয়নি মানেটা কি? সে কি কোনো মেকআপ করেনি? করেছিল, কিন্তু তার মুখে একটু হাসি ছিল না। এই হাসি না থাকার জন্য কেউই তাকে পছন্দ করছিল না, তার দিকে তাকাচ্ছিল না। তিনি লিখছেন যে একটি ডাক্তারখানায়, যেখানে পোষা পশুদের টিকা লাগানো হয়, প্রচুর লোক অপেক্ষা করছিল। সবাই গম্ভীর হয়ে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ভাবছে যে আমি এমন কি করতে পারতাম যার জন্য আমাকে আজকে এখানে আসতে হতো না। সবাই বিরক্ত আর কি। এই সময় একজন ভদ্রমহিলা 9 মাসের একটি শিশু এবং তার পোষা কুকুরকে নিয়ে আসে। শিশুটির ওই হাসি দেখে পাশের ক্লান্ত হওয়া বয়স্ক মানুষটি খিলখিল করে হেসে ওঠে এবং সে আলাপচারিতায় ব্যস্ত হয়ে যায়। এভাবে আস্তে 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 সবার মধ্যে একটা কথাবার্তা শুরু হয়, সবার টাইমটাও কেটে যায়। এটা তুমি দেখবে যে তুমি হয়তো প্রচণ্ড ভিড় ট্রেনে ঠেলে ঠুলে উঠেছো, অফিসে যাওয়ার জন্য প্রত্যেকে ঠেলাঠেলি করে উঠেছে, ভালো লাগছে না, কিন্তু কেউ যদি মজার একটা কথা বলে, হাসে, দেখবে সবার মধ্যে ওই হাসিটা সঞ্চারিত হয়ে গেল এবং যাত্রাটা খুব আনন্দদায়ক হলো। তাহলে সবাইকে হাসি উপহার দাও, এবং সেটা কিন্তু মেকি নয়, মন থেকে হাসি উপহার দাও। এর পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো, অন্যের পছন্দের দিকে নজর দাও। লেখক বলছেন, আমার স্ট্রবেরি এবং ক্রিম খুবই পছন্দের, কিন্তু আমি যখন মাছ ধরতে যাই, তখন আমি কি মাছেদের আমার নিজের পছন্দ স্ট্রবেরি এবং ক্রিম দিতে পারি? আমি তাদেরকে দিই কেঁচো, যেগুলো তারা পছন্দ করবে। এই উদাহরণটার মাধ্যমে আসলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন, যে কোনো মানুষকে তুমি যদি তোমার প্রতি অ্যাট্রাক্টেড করাতে চাও, তুমি চাও যে তারা তোমাকে ভালোবাসবে, তুমি জনপ্রিয় হবে, তোমাকে তার পছন্দের বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি যদি সারাক্ষণ মনে করি যে আমার পছন্দের বিষয় নিয়ে কনভারসেশন করব, তাহলে কিন্তু তুমি কিছুতেই অন্যের কথা, মানে অন্যকে তোমার কথা শোনাতে পারবে না। একটা রিসার্চ করে দেখা গেছে যে কোনো বাড়িতে যে মহিলারা বাড়ি ছেড়ে চলে যায়, সংসার ভেঙে যায়, তার পিছনে কারণটা কি? অর্থের অভাব, বিশ্বাসের অভাব,
না, অভাব হলো এটাই যে তারা তাদের পছন্দের বিষয়টা পায়নি। মানে তারা চেয়েছিল তাদেরকে একটু গুরুত্ব দেওয়া হবে, তারা রান্না করবে সেটাকে সঠিকভাবে একটু ভালো বলা হবে। কোনো মানুষ ধরো যে যত বড় ক্রিকেটার হোক, গায়ক হোক, তার পারফরমেন্স অনেক ভালো হয় যখন সবাই মিলে তাকে উৎসাহিত করে, তার পছন্দের বিষয় নিয়ে কথা বলে। তাহলে তুমি দেখবে তুমি যে কোনো জায়গায় একটা ভিড়ের মধ্যে জমায়েত হয়ে অন্য মানে যে মানুষের সঙ্গে তুমি কথোপকথনে যাচ্ছ তার পছন্দের বিষয় নিয়ে কথা বলো, দেখবে ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে এবং সে তোমাকে ভরসা করে তার মনের কথা বলছে। তাহলে অন্যের পছন্দের বিষয়ে তোমাকে কিন্তু নজর দিতে হবে। এর পরের যে বিষয়টা সেটা হলো যে তুমি মানুষের নাম মনে রাখো এবং তাকে নাম ধরে ডাকো। জিম ফার্লে বলে একজন ভদ্রলোক ছিলেন। তিনি হাই স্কুলের গণ্ডি পার হতে পারেননি, কিন্তু তিনি এতটাই নিজেকে দক্ষ বানিয়ে তুলেছিলেন যে তার 46 বছর বয়সের মধ্যে 4টি কলেজ তাকে সম্মানিত ডিগ্রি দিয়েছিল। তিনি ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি অ্যান্ড পোস্টমাস্টার জেনারেল অফ ইউনাইটেড স্টেটসের ম্যানেজার হয়েছিলেন। একবার ডেল কার্নেগি তাকে ইন্টারভিউ নিতে যান। ডেল কার্নেগি তাকে জিজ্ঞেস করেন, আপনার এত সাফল্যের পিছনে রহস্যটা কি? তখন ওই ভদ্রলোক বলেন, আপনার কি মনে হয়? ডেল কার্নেগি এত বড় লেখক, তিনি এই যে বইটা নিয়ে আলোচনা করছি সেটা 15 বছর রিসার্চ করে তবে লিখেছেন। তিনি ওই ভদ্রলোক সম্পর্কেও রিসার্চ করেই গেছেন। তিনি বলছেন, আমার মনে হয় আপনি 10,000 মানুষের নাম মনে রাখতে পারেন। তখন জিম ফার্লে বলছেন, আপনি ভুল বলছেন, আমি 10,000 নয়, আমি 50,000 মানুষের নাম মনে রাখতে পারি। কোনো মানুষকে যদি তার নাম ধরে ডাকা হয় না, সেই মানুষ তোমার কথায় রেসপন্স করবেই করবে। খুব ভালো করে ভেবেচিন্তে দেখো, একজন মানুষের কাছে সবচেয়ে সুরেলা শব্দ হলো পৃথিবীতে তার নাম। এটা না আমি আমার চাকরি জীবনেও ব্যবহার করে দেখেছি। আমি যদি কোনো স্টুডেন্টকে তার নাম ধরে ডাকি না, দেখেছি তার রেসপন্স ক্লাসে অত্যন্ত ভালো হয়। এই পয়েন্টটা তোমরা জীবনে অ্যাপ্লাই করে দেখো, তুমি জনপ্রিয় হবেই হবে। এর পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা এমন কি করতে পারি যে কোনো মানুষ আমাকে পছন্দ করবে। লেখক লিখছেন, তিনি একবার পোস্ট অফিসে গেছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পোস্ট অফিসের যে ক্লার্ক, সে নিরন্তর কাজ করে যাচ্ছে, কারো স্ট্যাম্প লাগানো, কারোর যে খাম নিয়ে এসছে সেটা ওজন করা, বিভিন্ন রকমের কাজ কন্টিনিউয়াসলি করার ফলে তার মধ্যে একটা বিরক্তি উৎপাদন হয়েছে। লেখক মনে মনে ভাবছেন, আমি যখন তার কাছাকাছি যাব তাকে এমন একটা কিছু বলবো যাতে সে একটু খুশি হয়। লেখক তার কাছাকাছি যাওয়ার পরে তার দিকে তাকিয়ে বলেন যে, আপনার চুলটা এত সুন্দর, আমি ভাবছি আমার যদি এরকম চুল হতো। ম্যাজিকের মতো কথাটি কাজ করে। ভদ্রলোক তার দিকে অর্থাৎ লেখকের দিকে তাকায়, একটু হাসে এবং সে আগের থেকে তার যে বিরক্তিটা ছিল সেটা তার মুখ থেকে সরে যায়। সে বলে, জানেন তো, আমাকে অনেকেই আমার এই চুল নিয়ে বলেছে। ইমারসন আমেরিকার একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে গণ্য হন। তিনি বলেছেন যে, আমি যখনই কোনো মানুষের সঙ্গে মিলিত হই, তার মধ্যে আমি আমার থেকে শ্রেষ্ঠ একটা কিছু খুঁজে পাই এবং সেটা আমি শেখার চেষ্টা করি। এটা না খুব বড় একটা কথা। তুমি যখনই কোনো মানুষের সঙ্গে মিলিত হবে, তার মধ্যে এমন কিছু ভালো একটা জিনিস খোঁজার চেষ্টা করবে এবং তাকে সেটা বলবে। দেখবে সেই মানুষ তোমার দ্বারা প্রভাবিত হবেই হবে। এরপরে যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হলো, যদি তুমি কোনো ভুল করে ফেলো, সেই ভুলটা স্বীকার করতে শেখো। দেখবে
মানুষ না তোমাকে খুব সহজে মাপ করে দিতে পারবে এবং তুমি সবার কাছে বিশ্বাসযোগ্য হবে। এ প্রসঙ্গে লেখক বলছেন যে তিনি তার পোষা কুকুরকে নিয়ে একটা জঙ্গলের দিকে হাঁটতে যেতেন। এবার সেই জঙ্গলের কাছাকাছি একদমই নির্জন জায়গা ছিল বলে তিনি তার কুকুরকে চেন বাঁধতেন না। এরকম যেতে যেতে একদিন হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটি পুলিশের সঙ্গে তার দেখা হয়ে যায়। সেই পুলিশটি হম্বিতম্বি করে তার কাছে আসে যে, কি তুমি তোমার কুকুরকে চেন বাঁধোনি? জানো আমি তোমাকে জেলে ভরে নিয়ে যেতে পারি। তুমি যে কুকুরকে চেন বাঁধোনি তার ফলে কত কিছু হতে পারে জানো? তখন লেখক বলছেন যে এখানে তো কেউ নেই, তাই জন্য আমি কুকুরের চেন বাঁধিনি। বলছে কেউ নেই তো কী হয়েছে, হঠাৎ করে তো কুকুর মানে এমন কিছু খেপে গিয়ে কোনো বাচ্চাকে কামড়ে দিতে পারে, কোনো কাঠবেড়ালির ক্ষতি করতে পারে। লেখক মাপ চেয়ে চলে আসেন। এবার লেখক কিছুদিন কুকুরটিকে চেন বেঁধে নিয়ে যান, আবার অভ্যাসবশত চেন ছাড়াই তাকে নিয়ে যান। আবার সেই পুলিশের সঙ্গে তার দেখা হয়ে যায়। পুলিশের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে এবার পুলিশ কিছু বলার আগেই লেখক বলতে শুরু করেন, সরি, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমি কুকুরটিকে চেন বেঁধে আনিনি, আমি জানি আমি খুবই অন্যায় করে ফেলেছি। তিনি যখন এত বিনম্র হয়ে বলছেন না, পুলিশ অফিসার বলছেন, আরে 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 আপনি আমার কথাটা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। ঠিক আছে, আমি জানি আসলে কেউই তার পোষা পশুকে চেন বাঁধতে চায় না, আপনি ঠিকই করেছেন, এটা তো নির্জন জায়গা। লেখক তখন বলছেন, না তাহলেও আমি তো আইন ভেঙেছি না। তখন বলছে, না না আপনি অতটা ভাববেন না, এটা আমার আর আপনার মধ্যেই থাকবে। কিন্তু এটা তো কোনো লেখক বলছেন কিন্তু এটা তো কোনো কাঠবিড়ালিরও ক্ষতি করে ফেলতে পারে। আরে না না আপনি আমার কথাটা অত্যন্ত সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। সেই পুলিশ অফিসার বলছে, ভাবুন যে আগের দিন যে এত হম্বিতম্বি দেখিয়েছিল, আসলে মানুষকে যদি একটু বিনম্র হয়ে নিজের ভুলের কথা স্বীকার করা যায় না, সেই মানুষ কিন্তু মানবেই এবং তুমি দেখবে যে সেই মানুষ তোমার উপর ভরসা করছে। এরপরে যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হলো, প্রশংসা সবার সামনে করো, আর যদি কোনো ভুল খুঁজে পাও সেটা আড়ালে বলো। এই জিনিসটাও না আমি আমার শিক্ষকতা জীবনে ভীষণভাবে অ্যাপ্লাই করে দেখেছি। কোনো একটি বাচ্চা, ধরো সে হয়তো একটু পিছিয়ে পড়া, সে সেই দিনের ক্লাসে ভালো কিছু করেছে, সবার সামনে মন খুলে যদি তার প্রশংসা করতে পারো না, পরের দিনগুলোতে না সে তার পারফরমেন্স আরও ভালো করবে। আর একটি বাচ্চা ভুল করলে সবার সামনে যদি বকা হয় না, সেই ওই ভুলটা বারংবার করবে। কিন্তু তাকে যদি আলাদা করে ডেকে মাথায় গায়ে পিঠে হাত বুলিয়ে বোঝানো যায়, ওই ভুলটা দ্বিতীয়বার সে করবে না। তাই বলছি, তুমি প্রশংসা করো সবার সামনে মন খুলে, আর কারোর দোষ আড়ালে ডেকে নিয়ে গিয়ে তাকে বোঝাও। বন্ধুরা, যে পয়েন্টগুলো বললাম, এগুলো যদি জীবনে সত্যি ব্যবহার করা যায় না, তুমি মানুষের মন জয় করতে পারবে, তুমি জনপ্রিয় হবেই হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। শেষ করছি এখানেই ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।